ওকে, পরের প্রসঙ্গ ন্যাটো, NATO। ন্যাটো আমরা কম বেশি শুনেছেন, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। আটলান্টিকের উত্তর দিকের রাষ্ট্রগুলোর একটা সামরিক জোট, ক্লিয়ার কাট সামরিক জোট, কিন্তু বলে কই এটা সামরিক জোট। জন্ম 1949 সালে। সেকেন্ড ওয়ার্ল্ড যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে গেছে অলরেডি 45-এ। নতুন করে পোলারাইজেশন শুরু হচ্ছে। তখনও পর্যন্ত সোভিয়েত ভার্সেস আমেরিকার এই ভাগাভাগি, ভেদাভেদ, পরস্পরের বিরুদ্ধে বাক যুদ্ধ, যুদ্ধের যুদ্ধ, ইনডাইরেক্ট যুদ্ধ, কোনো কিছু শুরু হয়নি, তখনও শুরু হবে। এরকম একটা সময় এর জন্ম। এই হচ্ছে সেই ন্যাটো। ন্যাটো ওই জন্মের সময় থেকে এখনো পর্যন্ত ন্যাটোর সমস্ত খরচ বয়ে বেড়ায় আমেরিকা একা। একটু খালি ব্যাকগ্রাউন্ড বলে দিই, ন্যাটো বানানো হচ্ছে এমন একটা সময়ে, আপনারা জানেন যে সেকেন্ড ওয়ার্ল্ডে যারা হারু পার্টি, হেরে যাওয়া দেশ হিটলার এক নম্বর। হিটলারের সঙ্গী সাথীদের মধ্যে সবচেয়ে বড় ছিল আসলে জাপান একদিকে, আর ওইদিকে ইউরোপের ছিল ইটালি। তো মূলত এই তিনটা দেশের তাবৎ খরচা আমেরিকাকে দিয়ে দিতে হয়েছিল। শুধু এরা হেরে গেছে বলে নয়, যারা পক্ষে ছিল, অর্থাৎ খোদ ইংল্যান্ড, ফ্রান্স, এই টাইপের দেশগুলা, এদের সবার পুনর্গঠন, অর্থাৎ আগে তো ইন্ডাস্ট্রিটা ফিরে চালু করতে হবে। এখন ইন্ডাস্ট্রি ফিরে চালু না করলে ওই দেশের লোক কাজ কাম পাবে কোথায়? যে যেখানে চাকরি করতো ফিরে ওখানে যাবে কেমন করে? ফলে ইন্ডাস্ট্রিগুলোকে আবার ঢেলে সাজানো, পুনর্গঠন করতে জন্য যে বিনিয়োগ লাগবে, ওই বিনিয়োগটাও আমেরিকা দিছিল। এবং তারই ভিতর দিয়ে এই তিনটা দেশে, মূলত দুইটা দেশে আমেরিকান সেনাবাহিনী পার্মানেন্টলি বসে দেওয়া হয়েছিল। তার একটা হলো জার্মানি, একটা হলো জাপান। এখনো জাপানে আর্মি আছে, জার্মানিতেও আর্মি আছে, মানে ব্যারাক আছে রীতিমতো আমেরিকানদের। তো এই ন্যাটো গঠিত হওয়ার পরে বলেছি আমি প্রায় 100% না, 95%ই টাকা ব্যয় করতে হয় একা যাও আমেরিকাকে। বাকি 5% ওরা দেয়টাই, কিন্তু ভাব ধরে যে তারা ন্যাটোর মেম্বার, মানে তারাও যেন কুতু এক একটা। ইংল্যান্ড, ফ্রান্স থেকে শুরু করে কেউ বাদ নাই। ট্রাম্প বাবাজি ক্ষমতায় এসেছিলেন গত প্রথম টাইম 2017 সালে। তখনও উনি এই প্রথম আওয়াজ দেওয়া শুরু করছিলেন যে তোমরা কোনো টাকা পয়সা খরচ দাও না, এটা দায় দায়িত্ব নাও না, আর বড় বড় কথা বলো, সব দায় দায়িত্ব আমাদের উপরে দিয়ে দিচ্ছ, খরচের দায় দায়িত্ব আমাদের উপরে দিয়ে দিচ্ছ, এটা তো ঠিক না। অনেকের মনে হতে পারে ট্রাম্প পাগলা। না, ট্রাম্পের আগে ওবামা ছিল ক্ষমতায়। ওবামার সেকেন্ড টাইমে ওবামা খুবই সিরিয়াস হয়েছিলেন ব্যাপারে। ইভেন ন্যাটোর মিটিংয়ে হম্বিতম্বি করেছিলেন। তার তখনকার যে প্রতিরক্ষা মন্ত্রী, সে এখানে গিয়ে ভীষণভাবে এটা নিয়ে বকাবকি করছিল। এক ধরনের ইনসাল্ট এটা হোল ইউরোপের জন্য। তো এরকম ঠেলে গুতা এটা চলছিল। সম্প্রতি ট্রাম্প 2, মানে এবারের ক্ষমতা আসার পরে, সে একইভাবে প্রচন্ড চাপ সৃষ্টি করেছে, এখন তো আরো বেশি। হেডলাইন হলো ন্যাটো ইস্যুতে ইউরোপীয় কূটনীতিকদেরকে পেন্টাগনের কঠোর বার্তা। আপনারা জানেন পেন্টাগন মানে আমেরিকান প্রতিরক্ষা মন্ত্রী বলতে পারেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়টা পেন্টাগন বলে ওরা। সো তারা একটা কড়া হুঁশিয়ারি দিয়েছে, এইবার তারা টাইম দিয়ে দিচ্ছে 2027 সালের মধ্যে ন্যাটোর প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার মূল দায়িত্ব যদি আপনারা না নিতে পারেন, তাহলে আমরা খোদাবাজ বলে চলে যাব। এখন খোদাবাজ বলে চলে গেলে কি হবে? আসলে উল্টাটা বলি তাহলে বোঝা যাবে। ট্রাম্পের আগের প্রেসিডেন্ট ছিল বাইডেন ইউক্রেনে যুদ্ধ লাগাইছিল এই ন্যাটো দিয়েই। কিন্তু ন্যাটোর নামে, ন্যাটোতে
ইউক্রেনকে নেওয়া হবে কি হবে না এইসব তর্ক তুলে রাশিয়াকে উস্কায় যুদ্ধটা লাগাইছিলেন বাইডেন। অনেকবার বলেছি এটার পরিকল্পনাটা ছিল এরকম যে চীন আসতেছে, গত 500 বছর ধরে সাদা চামড়ার লোক আমরা দুনিয়া শাসন করছি, চীনের উত্থান যদি ঘটে যায় তাহলে আর সাদা চামড়ার শাসনের দিন শেষ হয়ে যাবে। এই কথা কান পড়া দিয়ে বলা হয়েছিল ইউরোপকে, দিয়ে বলা হয়েছিল যে আমরা যদি উস্কানি দিয়া ইউক্রেনের পক্ষে থেকে একটা যুদ্ধ লড়ে দিই তাইলে ওই পারে ইউক্রেনের সাথে যুদ্ধ লাগবে তো আসলে সোভিয়েত ইউনিয়ন মানে রাশিয়ান পুতিনের, তাইলে ইনডাইরেক্টলি পুতিনের সাথে একটা যুদ্ধ হবে আমাদের, ডাইরেক্টলি না কেন, কারণ ডাইরেক্টলি করার অসুবিধাটা হচ্ছে যে সবার হাতে আজকাল প্রচুর পরিমাণে পারমাণবিক অস্ত্র আছে, ডাইরেক্ট যুদ্ধ লাগলে তো শেষ, পারমাণবিক যুদ্ধ লাগবে হয় সে আমার মাথা ফাটাবে আর নাহলে আমি তার মাথা ফাটাবো, ঘটনা যেদিকেই যাক শুরু যে করবে অপোজিট পক্ষের বোমাও তাকে খাইতে হবে, পারমাণবিক বোমা তাকেও খাইতে হবে, সেই জন্য ডাইরেক্ট করতে চায় না তারা, কিন্তু ইনডাইরেক্ট যুদ্ধটা লাগেছিল মূলত এই কারণে। সেই যুদ্ধে এখন শেষ বেলায় গিয়ে ট্রাম্পের পলিসি সম্পূর্ণ ডিফারেন্ট, জাস্ট উল্টাটা, তবে অন্য জায়গা থেকে। ট্রাম্পের পয়েন্টটা হলো যে রাষ্ট্রের খরচ এত বেড়ে গেছে, রাষ্ট্রের দায় দেনা হয়ে গেছে বাজারে $38 ট্রিলিয়ন, ট্রিলিয়ন মানে বুঝছেন 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন, তো বাজার থেকে ধার করে করে রাষ্ট্রটা আমেরিকান রাষ্ট্র চলতেছে, এটা বিপজ্জনক। এরপরে তো বাজার যখন টের পাবে যে আমরা শোধ দিতে পারবো না, তখন তো সুদের হার বাড়াই দিবে, রাষ্ট্র দপ করে পড়ে যাবে, আমরা বাজার থেকে টাকা ধারও নিতে পারবো না, এরকম একটা অবস্থায় পৌঁছে গেলে আমাদের অর্থনীতি শেষ। সো ট্রাম্পের পলিসি হলো এবারকার ইলেকশনের সময় থেকে সে পলিসি ঘোষণা করেছে যে রাষ্ট্রের এই খরচ কমাতে হবে, শোধ দিতে হবে 38 ট্রিলিয়নটা যত দূর সম্ভব কমাতে হবে। সেই ক্ষেত্রে তার প্রধান একটা নীতি সে বানিয়েছে যে আমি কোনোভাবেই নতুন করে কোনো যুদ্ধে তৃতীয় পক্ষ হয়ে যুদ্ধে জড়াবো না, দুজনের যুদ্ধ হচ্ছে যাক, আমি তৃতীয় পক্ষ হলে ভিতরে ঢুকা মানে হলো কোনো না কোনো একটা পক্ষকে আমাকে যুদ্ধ করে দিতে হবে, সেটা এখন আফগানিস্তানে হোক আর যেখানে হোক, তাইওয়ানে হোক আর যেখানে হোক। আমি হেডলাইনে খালি বলে দিই তাইওয়ানের সম্প্রতি কি হয়েছে, সে তাইওয়ান ইস্যুতে চীনের সাথে একটা কম্প্রোমাইজ করে ফেলছে। ট্রাম্প কমিট করছে, এটা গতকালকে সিদ্ধান্ত, ট্রাম্প কমিট করছে চীনের কাছে, শি জিনপিং এর কাছে, যে আমার আমলে আমি তাইওয়ান নিয়ে কোনো উত্তেজনা তৈরি করবো না, তুমিও করো না প্লিজ, প্লিজ লাগে, এই হচ্ছে চুক্তিটা। এখন এইটাকে আবার একটু প্রলোভ দিতে হবে, তো সেই জন্য সে বলেছে যে হ্যাঁ ঠিক আছে, এর বদলে আমরা বরং আমার যারা বন্ধু বান্ধব আছে ওদের নিয়ে আমি একটু সামনের দিকে মনোযোগ দেবো, মানে আসলে কিছু করবো না, আমি তাইওয়ানকে রক্ষা করতে তোমাকে আর হুমকি দেবো না আগেকার মতন। এই কথাটা দিয়ে গতকালকে শেষ করেছে। এই টেনশনের সময়, কোন টেনশন, যখন প্রতি মুহূর্তে চীনের উপরে সে ট্যাক্স ধরতেছে, 200-300% ট্যাক্স ধরে সে চীনকে মোকাবেলা করবে, এরকম একটা পদ্ধতিতে, এরকম একটা পলিসিতে সে আগে যাচ্ছে। এনিওয়ে, সার কথা দাঁড়ালো কোথায়, টাইম ফ্রেম দিয়ে দিচ্ছে 27 জানুয়ারি থেকে তোমাদেরকে ন্যাটোর দায়িত্ব, মানে হলো 27 জানুয়ারি থেকে ন্যাটো পুশ, ইউরোপের পক্ষে ন্যাটো খরচ চালানো অসম্ভব। যারা 45 থেকে এই পর্যন্ত 1945 থেকে এই পর্যন্ত ন্যাটোর কোনো খরচ বেয়ার করে নাই, বয়ে নাই, এখন তারা কই থেকে চালাবে, এখন আরো তাদের পড়তি অবস্থা, ফলে ন্যাটো বন্ধ হয়ে যাবে। অ্যাকচুয়ালি অনেকে ভাবতেছে এটা প্রেশার দেওয়া, প্রেশার দিয়ে একটা কাজ করে নেওয়া। হ্যাঁ, ট্রাম্পের পলিসির সার কথা কিন্তু এটাই, চাপ দেয়, দেখে মনে হয় যেন একটা যুদ্ধ লাগাই দিবে, কিন্তু দেখা যায় সে যখনই আবার নরম হয়েছে, যাকে চাপ দিয়ে ধরছে সে যখন নরম হয়েছে, সে তখন পলিসিটা গুটাই নিয়ে যাচ্ছে, এখন রফাতে আসো, কি দিলে কি করবা বলো, সে সবসময় এগুলো রফাতে যায়। কিন্তু সবচেয়ে কঠিন দিকটা হচ্ছে এই যে ইউরোপকে চাঁদ কোন দিকে উঠে ওটা দেখাই দিচ্ছে, এখন আর আরেকজনের কান্দিচ্ছে রুস্তুমি দেখাইবা, এই যে ইউক্রেনের যুদ্ধে এত বড় বড় ফাল পারছো, এটাও একটা কারণ ট্রাম্পের। ট্রাম্প বলতে যাচ্ছে ইউক্রেনের যুদ্ধটা থামাই দিতে হবে। সেক্ষেত্রে ইউরোপের নেতাদের প্রবলেম হলো, তারা যে
ইউক্রেনের জেলেনস্কির পক্ষে যুদ্ধ করে গেছে, এইটার পক্ষে তাদের স্ব দেশের জনমতকে তার পক্ষে নিতে হয়েছে। তাদের স্ব জনমতকে পক্ষে নিতে হয়েছে এই জন্য যে তারাও তো কিছু টাকা হলেও 1% হলেও তো টাকা ব্যয় করছে ইউক্রেনে, আর ওই টাকাটা তার দেশের সাধারণ পাবলিক ভোটার বলতেছে তুমি টাকা দিছিলে কেন? এখন যদি বলো যে টাকা দিতে হবে না, আমাদের যুদ্ধ থেকে ফেরত আসতেছি, তাহলে তখন দিছিলে কেন? এইভাবে যতগুলো লোক এই যুদ্ধের সময়ে নির্বাচিত প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট ছিল, সবগুলার পতন ঘটেছে। লাস্ট বাকি আছে দুইটা, একটা না দুইটা বোধহয় বাকি আছে, না সর্বশেষ ছিল জার্মানি, ওটাও গেছে গা, সুলস গেছে, এখন মাক্রো বেঁচে আছে, এখন মাক্রো কি হবে বলা যাচ্ছে না। এ হচ্ছে ইউরোপের অবস্থা। ফলে ওরা যদি ইউক্রেনকে সাপোর্ট করা থেকে বেরিয়ে আসে, তাহলে স্ব দেশে সেকেন্ড টাইম জিতাটা খুবই মুশকিল হয়ে যাবে। পাবলিক ভোট দিবে না, পাবলিক তাদের বিরুদ্ধে চলে গেছে। প্রশ্ন করতেছে তোমরা ইউক্রেনের যুদ্ধ গেছিলা কেন? এটাতে আমাদের কি লাভ হচ্ছে? আমাদের ট্যাক্সের টাকা ওখানে 2 টাকা হলেও তো ব্যয় করছো, কেন করছো? এই ব্যাখ্যা তারা দিতে পারছে না। ফলে তারা এখন শেষ বেলায় ইজ্জত রক্ষার জন্য ট্রাম্প যত প্রেশার দিচ্ছে এটা কম্প্রোমাইজ করে নেওয়া রাশিয়ার, তাতে ওরা তত এটা বিরোধিতা করতেছে। কারণ বিরোধিতা না করলে নিজের যারা কনস্টিটিউয়েন্সি ভোটার যারা, তাদের মন ভোলানোর জন্য তারা তাদের পুরানো 5 বছরের ক্যাসাল অপরাধের জন্য তারা এই কাণ্ডটা করতেছে। আর এটাকে চাপ দেওয়ার জন্য মূলত ট্রাম্প ইউরোপের নেতাদেরকে বলতেছে এই যে ন্যাটো থেকে চলে যাবো কিন্তু আমি, ফলে তোমরা সামলায় থাকো। সো এই হলো মূল জিনিস। সার কথা হচ্ছে এটা এমন একটা বিরাট ক্যাসাল লেগে গেছে হোল ইউরোপ। এই ফাঁকে একটু কথা না বলে দিলে আপনারা পুরোটা বুঝতে পারবেন না। গ্লোবাল রাজনীতি সম্পর্কে আমাদের ধারণা খুবই খারাপ, নাই বললে চলে। কিছু হলেই বলি এটা 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 হলো কি ভূরাজনীতি। ভূরাজনীতি বলে একটা শব্দ দিয়ে আমরা পার হয়ে যাই। জিনিসটা কি আমরা বুঝিও না, বুঝায় বলতে হবে না। ভূরাজনীতি বুঝলেন না, ভূরাজনীতি। ভূরাজনীতি যে বলতেছে সেও বুঝে নাই, আর যাকে বলতেছে তাকেও বুঝাচ্ছে না। এই হলো ভূরাজনীতি। অ্যাকচুয়াল ভূরাজনীতি বলে কিছু নাই। এটা হচ্ছে গ্লোবাল পলিটিক্স, পলিটিক্স ইন দ্য গ্লোবাল লেভেল। ঠিক যেমন পলিটিক্স আপনার দেশের ভিতরে হয়, ওটা হলো লোকাল। গ্লোবাল মানে বুঝতে পারতেছেন এটা গ্লোবাল, এবং তার এফেক্ট আপনার দেশে। গ্লোবাল পলিটিক্স বলতে এটা বোঝানো যায়। তাহলে গ্লোবাল পলিটিক্সের জিনিসটা কি, এইটা সম্পর্কে, এটা গ্লোবাল পলিটিক্সের শুরু হচ্ছে 45-এর থেকে। 45 সাল থেকে যখন ওই যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে, তখন আমেরিকা গ্লোবাল লিডার হিসেবে উঠে আসতেছে। এখান থেকে গ্লোবাল পলিটিক্সের শুরু হচ্ছে। এইবার এই গ্লোবাল পলিটিক্সের ভিতরে তারা যে সুখে ছিল আমেরিকার ছাতার নিচে, খেয়াল করে দেখেন এর আগের মানে 45-এর আগে, মানে 1914 সালের আগে। 14 সাল কেন? 14 সালে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়। 14 সালের আগে কুতুব তো ছিল আসলে ইংল্যান্ড, সবচেয়ে বড় দেশ, সবচেয়ে বড় মাত্র দেশ। গ্লোবাল লিডার বলতে তাকে বুঝাইতো। সেই ইংল্যান্ড একবার হাত পা ধরাধরি করে আমেরিকান প্রেসিডেন্ট রুজভেল্টের কাছে একেবারে দাসখত লিখে দিয়ে যে ভাই হিটলার হাতে মরার হাত থেকে আমাকে বাঁচান। এইটাই করে দিয়েছিল এই বিনিময়ে যে তোমরা বলো যুদ্ধে জিতার পরে সব কিন্তু কলোনি ছেড়ে চলে যাবো যার যার মতো, আমাকে কিছু যেন বলতে না হয়। এই কারণে ব্রিটিশরা ইন্ডিয়া ছেড়ে চলে গেছিল। কিন্তু চেঞ্জটা খেয়াল করেন, চেঞ্জটা হলো যে হোল গ্লোবাল নেতা হয়ে গেল আমেরিকা। আপনি তো 14 সালে, তার 30 বছর আগেও তো দুনিয়ার কলোনির 1 নম্বর লিডার ছিলেন এই ইংল্যান্ড। পরে কি হয়েছিল? ধাক্কাটা বড় হয় নাই, খুব ছোট্টখাটো ধাক্কা গেছিল বাইরের দিক থেকে দেখতে লাগলে। আমেরিকা লিডার হয়েছে, আপনাদের দায় দায়িত্ব চলে গেছে, দেশটা ছোট হয়ে গেছে, অর্থনীতি ছোট হয়ে গেছে, কোনো মতে টিকে ছিলেন। এই যত দিন যাচ্ছে তত এখন কি হয়েছে, ইংল্যান্ডের অবস্থা দেখেন, এই যে কোনো ইউরোপের দেশের অবস্থা দেখেন প্রচন্ড খারাপ। এরপরে ট্রাম্পের পালায় পরে এখন কে যুদ্ধের খরচ দিবে, এইটা নিয়ে যে ঝগড়াটা লাগছে, এতে ট্রাম্পে এই হোল ইউরোপের অবস্থা সেকেন্ড টাইম এটা একেবারে আরো তলানিতে চলে যাবে। এখন সেকালে লন্ডনের অবস্থা যেমন ছিল সেই অবস্থায় চলে যাবে এখন খোদ আমেরিকা। আর 1 নম্বরে উঠে যাবে গ্লোবাল অর্থনৈতিক লিডার হিসেবে চায়না। এই হচ্ছে আগামী দিনের ম্যাপটা বলে দিলাম আপনাদেরকে। তারই প্রথম ধাক্কা আমরা দেখতেছি যে ন্যাটো ভেঙে যাচ্ছে। এটি এতক্ষণ ধরে বলার চেষ্টা করলাম আমি। থ্যাংক ইউ।